আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কানাডার রিসেন্ট যে ৩ টা ইমিগ্রেশন আপডেট আসলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, সেই ৩ টা আপডেট একটু আমার নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আমি সেই সাথে এই আপডেটগুলা কিভাবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যে অলরেডি কানাডায় আছে বা যারা আসতে চাচ্ছে তাদের জীবনকে প্রভাবিত করতে পারে সেই রিলেটেড ব্যাপারটা আমার নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, ইমিগ্রেশন আপডেটগুলোকে প্রথমে একটু ছোট করে বলে যাই, তারপর আমি আমার নিজের মতো করে ব্যাখ্যা করব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে 2025 সালে ইন টোটাল কানাডায় 4,35,000 স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ করবে, যে নাম্বারটা 2024 সালে যতগুলো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে তার তুলনায় 10% কম। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন থেকে মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লিকেন্ট হিসেবেও যদি আপনি স্টাডি পারমিটের অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগবে। প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার কি, এটা কিভাবে পেতে হয় সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, বাট এখন এটুকু বুঝে রাখেন যে এতদিন শুধু আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা স্টুডেন্টদেরই এটা লাগতো, এখন থেকে সবার এটা লাগবে। সো এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আপনি যদি পড়াশোনা শেষ করে কানাডায় ওয়ার্ক পারমিট পেতে চান, যেটাকে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট বলা হয়, সেটার জন্য আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তার মানে আপনার আইএলস হোক, টোয়েফল হোক, সেলপিপ হোক, যে কোনো একটা পরীক্ষা দিয়ে একটা নির্দিষ্ট স্কোর পেয়ে তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এই রিকোয়ারমেন্টটা হচ্ছে CLB 7 ফর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস আর CLB 5 ফর কলেজ গ্র্যাজুয়েটস। এটা হচ্ছে নাম্বার থ্রি। আর নাম্বার ফোর হচ্ছে যে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটের ব্যাপারে তার একটা রেস্ট্রিকশন নিয়ে এসেছে। আপনি যদি 1 বছরের কোনো মাস্টার্স প্রোগ্রাম বা 14 মাসের কোনো মাস্টার্স প্রোগ্রামে কানাডায় আসেন তাহলে আপনি আপনার স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে সাথে করে নিয়ে আসতে পারবেন না। আপনার ডিগ্রিটা ন্যূনতম 16 মাস বা তার থেকে বেশি লেন্থের হইতে হবে, মাস্টার্স ডিগ্রির কথা আমি বলতেছি, অথবা পিএইচডি। এই দুই ক্যাটাগরির স্টুডেন্টই শুধুমাত্র স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসতে পারবে। তো প্রথমেই যেটা আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে এখন এই বছর 4,35,000 স্টুডেন্টদেরকে স্টাডি পারমিট অ্যাপ্রুভাল দেওয়া হবে, যেটা 2024 সালে একটা ক্যাপ ছিল। 2024 সালে ক্যাপটা শুধুমাত্র হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য ছিল। আর এই বছর ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পিএইচডি, মাস্টার্স সব মিলায় হচ্ছে 4,35,000 স্টুডেন্টদেরকে টোটাল স্টাডি পারমিট দেওয়া হবে। তো এই নাম্বারটা আগের বছরের তুলনায় কমে এসেছে। আমি ইভেন 2023-এর সাথে যদি 2024-কে তুলনা করি, আমি নিজেও ফেস করছি যে এই বছর ভিসাটা বেশ ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। অনেক ভালো স্টুডেন্টদেরকেও অনেকভাবে স্ক্রুটিনাইজ করা হয়েছে। তো এই বছরে সেই ট্রেন্ড আসলে কন্টিনিউ করবে। ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে আমার কাছে, যেটা মানে ভালো না লাগলো, এটা সত্যি কথা। আর আমি ভিসা অ্যাপ্রুভাল রেটটাও আমি একটু কম দেখেছি। তো এই বছরও হয়তো সেই ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তো এই ব্যাপারটা সতর্ক থাকতে পারেন বা এই ব্যাপারটা অ্যাভয়েড থাকতে পারেন। আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে এই বছরও স্টাডি পারমিট অ্যাপ্রুভাল পাওয়াটা খুব বেশি সহজ হবে না। আমি এর আগেও কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার স্টাডি পারমিটের অ্যাপ্রুভাল পাওয়ার যে চান্সেস সেটা ইমপ্রুভ করতে পারেন। সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আমি এখানে ছোট করে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইট ইজ এ কম্পিটিশন রাইট নাও, যে দেয়ার ইজ এ সার্টেন নাম্বার অফ সিটস অ্যাভেলেবল। আপনার এর মধ্যে অন্য 10 জনকে পেছনে ফেলে আসলে চান্স পাওয়ার মতো কাইন্ড অফ ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে। তো আপনি যেটা করতে পারেন প্রথমত হচ্ছে ভালো ইউনিভার্সিটিগুলোতে, বেটার কোয়ালিটি, বেটার র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে পারেন। এটা হচ্ছে আমার দিক থেকে একদম টপ সাজেশন থাকবে। এটা আমি এর পরের প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের ব্যাখ্যাটা যখন করব তখনও আপনি দেখবেন যে কিভাবে ভালো ইউনিভার্সিটি এগিয়ে থাকে, ভালো ইউনিভার্সিটি স্টুডেন্টরা এগিয়ে থাকে। সো এটা আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি হওয়া উচিত। নাম্বার টু প্রায়োরিটি হওয়া উচিত যে আপনি যেই মাস্টার্স ডিগ্রি তাতে আসবেন, আমি তো বেশিরভাগ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদেরকে নিয়ে ভিডিও করি, তবে আপনি যদি আন্ডার গ্র্যাডেরও হন একই কথা আপনার জন্য প্রযোজ্য। আপনি যে ডিগ্রিতে আসবেন সেই ডিগ্রিটা কেন আপনি নিচ্ছেন সেটার জন্য খুব ভালো সলিড উত্তর আপনার থাকে। ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা সেটা স্ট্রং থাকতে হবে। এটা আসলে আমি এই ব্যাপারে মানুষকে আমি খুব বেশি চাপাচাপি করতে আগ্রহী না, কারণ আমি নিজে খুবই প্রেকারিয়াস ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থেকে উঠে আসা মানুষ। ইট ইজ ট্রু যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ভালো না থাকলে কানাডায় ভিসা পাওয়াটা আপনার জন্য ইভেন মোর ডিফিকাল্ট। ইভেন যদি আপনার ব্যাংকে অনেক টাকাও থাকে, টাকার লিকুইডিটিটা এনশিওর করার কাইন্ড অফ চেষ্টা করেন। এটা নিয়ে আমি এগেন
ভিডিও একটা বানাইছিলাম, আমি যদি পারি সেটার লিঙ্ক দিয়ে দেবো নিচে, আপনি গিয়ে একটু দেখেন যে তারা কি ধরনের ফান্ড দেখতে পছন্দ করে বা করতেছে রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে কান্ট্রিটাই সম্পর্কিত কথাবার্তা। সো আপনার বাবার অনেক কোটি টাকা সম্পত্তি আছে, ইট ইজ এ গুড কান্ট্রি টাই, ওকে, কিন্তু আপনার যদি দেশে কাজের এক্সপিরিয়েন্স থাকে, ভালো জবের এক্সপিরিয়েন্স থাকে, সেটা আপনাকে এগেন এই রেসে, এই 4,35,000-এর রেসে এগিয়ে রাখতে পারে। আর আপনাকে মোটিভেট করার জন্য একটা কথাই আমি বলতে পারি, সেটা হচ্ছে যে 4,35,000 বা আগের বছরের তুলনায় 10% কম, এগুলা ভেবে আসলে নিজেকে টেনশন না দিয়ে আপনি চিন্তা করবেন যে আমার একটা সিট লাগবে, সো আমার 4,35,000 নিয়ে চিন্তা করার দরকার নেই, আই উইল জাস্ট ফোকাস অনলি অন ওয়ান সিট, ওইটা আপনি চিন্তা করবেন। আর দ্বিতীয় যে জিনিসটা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে যে কানাডা কোনো স্বর্গ না, দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। কানাডা যদি না হয়, দেয়ার আর আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আপনার আল্লাহ যেখানে আপনার জন্য মঙ্গল আছে আপনাকে সেখানেই আল্লাহ নিয়ে যাবে, সো আল্লাহর উপর ভরসা রাখবেন। সেকেন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার। এখন থেকে যে কোনো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন, সেটা মাস্টার্স হোক, পিএইচডি হোক, আন্ডারগ্র্যাড হোক, ডিপ্লোমা হোক, সবাইকে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার সাবমিট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। এবং প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার এই আইডিয়াটা কিন্তু নতুন না, একেবারে ফ্রম দ্য টাইম ইমমেমোরিয়াল কুইবেকের যে কটা ইউনিভার্সিটি আছে সেই সব কটা ইউনিভার্সিটিতে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনার একটা প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার, যেটাকে ওরা বলে হচ্ছে CAQ, সেটা সাবমিট করাই লাগতো। এখন 2024 সালের মার্চ মাস থেকে আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা স্টুডেন্টদের এই লেটারটা লাগতো এনিওয়্যার ইনসাইড কানাডা, এখন থেকে সবারই লাগবে। তো আমি নিজের মতো করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে জিনিসটা কি বা কেন এই জিনিসটা রিকোয়ার করতেছে, এটা একটু বোঝানো ডিফিকাল্ট। 4,35,000 যে নাম্বারটা, যে এই বছর 4,35,000 স্টুডেন্টদেরকে ঢোকাইতে হবে বা তারা ঢোকাবে, এই 4,35,000 ডিস্ট্রিবিউট কিভাবে হবে? সবাই কি অন্টারিওতে ঢুকবে? না, যে প্রভিন্সে অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি সেই প্রভিন্সে কম স্টুডেন্ট তারা ঢোকানোর চেষ্টা করবে, আবার যেই সব প্রভিন্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম কিন্তু তাদের নেওয়ার অনেক ক্যাপাসিটি আছে, সেই সব প্রভিন্সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি ঢোকানোর চেষ্টা করা হবে। এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা করবে হচ্ছে এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের থ্রুতে। এবং সেই সাথে ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে, এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, ধরেন ম্যাকগিল বা ব্রিটিশ কলম্বিয়া বা ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, কানাডিয়ান সরকার চায় যে এই সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বেশি স্টুডেন্ট আসুক। যেসব ইউনিভার্সিটি কোয়ালিটি অত একটা ভালো না, কানাডিয়ান সরকার চাবে যে ওই সব ইউনিভার্সিটিতে একটু কম স্টুডেন্ট যাক। তো প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা প্রভিন্সকে তারা একটা নির্দিষ্ট কোটা বেঁধে দিবে যে তোমরা এতগুলা স্টুডেন্ট নিতে অ্যালাউড। তো সেই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করার জন্য যে সিস্টেম, সেই সিস্টেমটাই হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়। আপনার এত কিছু বোঝার দরকার নেই, আপনি নিজের জন্য যেটুকু বুঝবেন সেটা হচ্ছে যে আপনার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার পাওয়ার জন্য কিছুই করতে হবে না। আপনি লিটারালি আপনার দায়িত্ব হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করা। আপনি যদি চান্স পান, আপনার অফার লেটার যখন দিবে তার কয়দিন পরে তারা আপনাকে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারও দিয়ে দিবে। প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার পাওয়ার জন্য আপনার নিজের দিক থেকে কোনো আলাদা করে অ্যাপ্লিকেশনও করতে হবে না, আলাদা করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল প্রসেস করতে হবে না, আলাদা করে কোনো টাকাও দিতে হবে না। তবে কিছু কিছু ইউনিভার্সিটি এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার দেওয়ার আগে আপনার কাছ থেকে এনশিওরেন্স চাবে যে তুমি এই ভার্সিটিতেই আসতেছো কি না। তো এই জন্য হয়তো কেউ কেউ সিট কনফার্মেশন ফি বাবদ $2,000-5,000 চাইতে পারে। এখন আমি আপনাদের সাথে সব থেকে বোগাস যেই নিয়মটা কানাডিয়ান সরকার ইন্ট্রোডিউস করছে সেই বোগাস নিয়মটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার মনে হয় যে এই নিয়মটা তারা শুধুমাত্র ইন্ট্রোডিউস করছে লিবারাল সরকার বলদ কানাডিয়ানদেরকে বোঝানোর জন্য যে দেখো ভাই, আমরা আসলে ইমিগ্রেশন কন্ট্রোল করার অনেক চেষ্টা করতেছি, শুধুমাত্র বোকা মানুষকে বুঝতে দেওয়ার জন্য তারা এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা চালু করছে। এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে CLB-7 মানে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হিসেবে আপনি যদি এই বছর নভেম্বর মাস থেকে শুরু করে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপু অক্টোবর মাসে অ্যাপ্লাই করলে কি লাগবে? লাগবে না। তারা বলছে নভেম্বর মাস থেকে শুরু করে এখন থেকে যারাই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে CLB-7 আর কলেজ গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে CLB-5।
এখন CLB-7 মানে কি? কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। CLB-7 মানে কিন্তু আইএলসের 7 না। কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক হচ্ছে একটা ডিফারেন্ট স্কেল। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে CLB-7 ইকুইভ্যালেন্ট স্কোর ইন আইএলস, আপনি দেখবেন সেটা হচ্ছে আইএলসে ওভারঅল ব্যান্ড 6। মানে আপনি যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে খুব সম্ভবত আইএলসের জিটি জেনারেল ট্রেনিং একটা পরীক্ষা আপনার দিতে হবে, এবং সেই পরীক্ষায় আপনার ন্যূনতম স্কোর 6 পাইতে হবে যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে চান। আর সেটা কলেজের গ্র্যাজুয়েট যারা ডিপ্লোমা শেষ করবে তাদের জন্য এটা হচ্ছে CLB-5। CLB-5-এর এক্স্যাক্ট আইএলস ইকুইভ্যালেন্টটা কত আমি জানি না, আমার ধারণা 4 বা 5 আইএলসের রিকোয়ারমেন্ট। সো আইএলসের ব্যান্ড যদি আপনি 4 বা 5 পান, আর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের জন্য আইএলসের ব্যান্ড যদি আপনি 6 পান, তাহলেই আপনার কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ থেকে কানাডায় পড়তে আসছে ভিসা নিয়ে এমন কেউ আছে যে আইএলসে 6 তুলতে পারবে না। আই থিঙ্ক প্রত্যেকটা স্টুডেন্টই, স্পেশালি আপনি আরও 1-2 বছর কানাডায় থাকলে, কানাডায় পড়াশোনা করলে, ইংরেজি ভাষায় আপনার পড়াশোনা করতে হবে, কমিউনিকেট করতে হবে, কাজ করবেন আপনি। তো আপনার এখানে যতটুকু CLB-6 ওঠানোর, সরি মানে আইএলস স্কোর 6 ওঠানোর জন্য আপনার যতটুকু ইংলিশের প্র্যাকটিস বা প্রফিসিয়েন্সি দরকার সেটুকু সবারই আসলে জোগাড় হয়ে যাবে। এখানে আলাদা করে আপনার টেনশন করা যায় আমি কি পাবো কিনা CLB-7, এটা নিয়ে টেনশন করার আসলে কিছু নাই। আপনার যে ইনকনভেনিয়েন্সটা হবে সেটা হচ্ছে কিছুটা সময় নষ্ট হবে। সো সপ্তাহখানিক বা মাসখানিক হয়তো আপনার প্রিপারেশন নেওয়া লাগবে একটা পরীক্ষার জন্য, এটা একটা ফালতু ব্যাপার হবে। আর দ্বিতীয় যে ফালতু ব্যাপারটা হবে সেটা হচ্ছে কিছু টাকা নষ্ট হবে আপনার। যেই আইএলস পরীক্ষাটা আপনার দেওয়া লাগতো না, যে স্কোরটা বা যে প্রফিসিয়েন্সি আপনার অলরেডি আছে, সেটা শুধুমাত্র কাগজে কলমে প্রমাণ করার জন্য আপনার হয়তো কত আইএলসের, আমি জানি না কত টাকা খরচ হয়, $200-250 হয়তো খরচ হয়। সো সেই টাকাটা খরচ হবে। আর আমাকে আরও কয়েকজন স্টুডেন্ট যে কনসার্নটা শেয়ার করছে সেটা হচ্ছে যে আপু, তারা বলছে যে পাবলিক কলেজের স্টুডেন্টদের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে CLB-5, আর ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে CLB-7। হোয়াট অ্যাবাউট প্রাইভেট ইনস্টিটিউশন? প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কি আলাদা, নাকি প্রাইভেট ইনস্টিটিউশনদেরকে ওয়ার্ক পারমিট দিবে না? আপনারা যদি মনে না থাকে, আপনাদের যদি খেয়াল না থাকে, তাহলে আপনারা দেখবেন যে এই বছরের প্রথম দিকে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে, ইমিগ্রেশন মিনিস্টার কিন্তু একটা ইমিগ্রেশন আপডেট দিছিল। সেটা হচ্ছে যে আপনি এখন থেকে ওয়ার্ক পারমিট পাইতে চাইলে, পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাইতে চাইলে আপনাকে পাবলিক কলেজের স্টুডেন্ট হইতে হবে অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে। সেটা পাবলিক প্রাইভেট যে কোনোটাই হতে পারে। পাবলিক কলেজ ছাড়া দেয়ার ওয়্যার সো ম্যানি ফ্রডুলেন্ট প্রাইভেট কলেজেস ইন কানাডা। সেই প্রত্যেকটা প্রাইভেট কলেজ, আমি একটা এক্সাম্পল দিই, যেমন CDI কলেজ, আমি লিস্ট দিছিলাম, আমার নিউজ লেটারের লিস্ট আছে, এখনও আপনি গেলে নিউজ লেটারের প্রিভিয়াস ইমেলগুলো যদি খোঁজেন দেখবেন আমি পুরো একটা লিস্ট করে দিছিলাম যে দিজ আর দ্য প্রাইভেট কলেজেস ইন কানাডা যেগুলো গভর্নমেন্ট ব্যান করে দিছিল, যে এগুলাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি আসতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। সো এই আপডেটেও তারা সেই ব্যাপারটাকেই টানছে। প্রাইভেট কলেজের মানুষজন ওয়ার্ক পারমিট পাবে না, শুধুমাত্র পাবলিক কলেজের মানুষজন ওয়ার্ক পারমিট পাবে। সেই পাবলিক কলেজের মানুষও ওয়ার্ক পারমিট পাইতে হলে CLB-5 পাইতে হবে। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে অফকোর্স পাবলিক ইউনিভার্সিটিজ আর অলওয়েজ প্রেফার্ড ইন দ্য জব মার্কেট, ইন দ্য ভিসা, এভরিওয়্যার। সো আমি সবাইকে সবসময় এনকারেজ করি প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে আসতে। বাট তারপরে যদি আপনার কয়েকটা ইউনিভার্সিটি আছে কিন্তু মোটামুটি প্রাইভেট ভার্সিটি, তাও ভালো, আমি এখানে নাম বলতেছি না, ওই ধরনের প্রাইভেট ভার্সিটিতে যদি আপনি এসে থাকেন আপনার টেনশন করার কিছু নাই, কারণ গভর্নমেন্ট হ্যাজন্ট অ্যানাউন্সড এনিথিং এগেনস্ট প্রাইভেট ইউনিভার্সিটিস ইয়েট, দে অনলি ব্যান্ড প্রাইভেট কলেজেস। আচ্ছা, লাস্টের যে নিয়মটা সেটা হচ্ছে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটে তারা এগেইন একটা রেস্ট্রিকশন নিয়ে আসছে। এই রেস্ট্রিকশনটা যে আসবে সেটা অ্যান্টিসিপেটেডই ছিল, কারণ দেখেন আমি বলি, আগে আমি যখন কানাডায় আসছি সেই 2018-19 সালে, তখন anyone and everyone who is coming to Canada on a study permit could bring their spouse on an open work permit। এবং আমি মনে করি এটা খুবই বড় একটা ব্লেসিং ছিল আমার জন্য। কানাডা চুজ করার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল, কারণ আমার হাজব্যান্ড সে ফুল টাইম কাজ করতে পারবে এনিওয়্যার এনি টাইম, যতক্ষণ খুশি ততক্ষণ। তো এই মানুষটা যখন চাকরির মার্কেটে কম্পিট করবে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের থেকে, সে সবসময় আগায় থাকবে, কারণ এমপ্লয়ার দেখবে যে ভাই এই ছেলেটা যখন খুশি তখন অ্যাভেলেবল, যখন খুশি তখন তাকে
ডাকলে পাওয়া যাচ্ছে আমার কাজটা করার জন্য, কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, সো আমার এই ছেলেটাকে আমি যখন খুশি তখন পাবো না, তার মধ্যে তার ক্লাস থাকবে, ল্যাব থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে। তো এই ছেলেটা কিন্তু এতটাও ফ্লেক্সিবল এমপ্লয়ি না। একটা স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটের একটা লোক যতটুকু ফ্লেক্সিবল এমপ্লয়ি, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু সেই ধরনের ফ্লেক্সিবল এমপ্লয়ি না। যে কারণে অলওয়েজ স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটে যারা আসতো তারা চাকরির ব্যাপারে বেশি প্রেফারেন্স পাইতো। তো এটার জন্য যেটা হয়েছে, দুটো সমস্যা হয়েছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজ পাইতে কষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু তারা একাই 70 ঘন্টা 80 ঘন্টা, আমার হাজব্যান্ড যেটা করছে 70 ঘন্টা 80 ঘন্টা করে কাজ করছে, সো দেখা গেছে সে 3টা মানুষের চাকরি খেয়ে দিছে। তো এই কারণে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। এই আনএমপ্লয়মেন্ট আমি ফলো করতেছি গত বছরের শুরু থেকে, এই বছর অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। সো আমি দেখতেছি কনসিস্টেন্টলি আনএমপ্লয়মেন্ট বাড়তেছে। তো এই জন্য ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের অ্যাক্সেস লিমিট করার চেষ্টা করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম যে যারা ওয়ার্ক পারমিট, যারা ভিজিট ভিসা কানাডায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার চেষ্টা করতো, ওদের সেই সিস্টেমটা বন্ধ করে দিল। তারপরে এই বছরের শুরুতে আন্ডার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা স্টুডেন্টদের ওয়াইফ আনা বা হাজব্যান্ড আনা বন্ধ করে দিল, মানে ওয়ার্ক পারমিটে আনা বন্ধ করে দিল। অ্যান্ড এই বছর 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে যারা আসবে, 12 মাস বা 14 মাসের মাস্টার্স প্রোগ্রামে যারা আসবে, তাদেরও হাজব্যান্ড ওয়াইফ আনা বন্ধ করে দিছে। সো এখন থেকে শুধুমাত্র 16 মাস বা তার বেশি লেন্থের যে মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি, সেগুলোতেই শুধুমাত্র স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিটে আনা যাবে। আর আমার ধারণা, আজকে প্রেডিকশন দিয়ে রাখলাম, পরে মিলায় দেখেন, ইন ফিউচারে আরও স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিটটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। আচ্ছা, এখানে এখন 2টা সিনারিও হইতে পারে, যে 1 বছর মাস্টার্স প্রোগ্রামে আসবেন না 2 বছর মাস্টার্স প্রোগ্রামে আসবেন। আমি মনে করি যাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন আছে, স্পেশালি যাদের স্পাউস তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে না, তাদের 1 বছরের মাস্টার্স প্রোগ্রামেই আসা উচিত স্পাউসকে বাংলাদেশে রেখে। এখন এটা আমার জাস্ট সাজেশন। আপনার আমার কথা শুনতে না ইচ্ছা করলে আপনি শুনেন না, কোনো সমস্যা নাই। কারণ দেখেন, 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম আপনার একবার টিউশন ফিস পে করলেই চলে যাচ্ছে, যে টাকাটা হয়তো আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। কানাডায় বসে কাজ করে টিউশন ফিস দেওয়া একা একা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইটস নিয়ার টু ইম্পসিবল। তো আপনার ওই টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে এসে 1 বছর টিউশন ফিস দিয়ে কোনোভাবে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে ঢুকবেন, প্রফেশনাল একটা জব ম্যানেজ করবেন। প্রফেশনাল জব হোল্ডারদের স্পাউস কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট পায়। তো সেইভাবে আপনি যখন জব পাবেন তখন আপনি স্পাউসের জন্য অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবেন। সো আপনার টোটাল হয়তো স্পাউসের কাছ থেকে আলাদা থাকতে হবে 6 মাস, 1.5 বছর থেকে 2 বছরের মতো। সো এটা হচ্ছে লিস্ট কনভেনিয়েন্ট ওয়ে, স্পেশালি ফর দ্য পিপল যাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে এবং যাদের স্পাউস ফাইন্যান্সিয়ালি তাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবে না। এখন আমি কি বলতেছি যে আপনার স্পাউস খারাপ দেখে আপনাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারবে না, তা না। সবার স্পাউস আমার স্পাউসের মতো 80 ঘন্টা করে কাজ করার মতো ফিজিক্যালি বা মেন্টালি ফিট না। অনেকের স্পাউস থাকবে যে মেয়ে মানুষ, সে হয়তো অনেক বেশি বাইরে এই যে কষ্টের কায়িক পরিশ্রমের কাজ করার জন্য অভ্যস্ত না। অনেকের স্পাউস থাকবে যে ছোট বেবি থাকবে, সেই বেবির পিছনে একটা কনসিডারেবল অ্যামাউন্ট একটা সময় অ্যাটেনশন ব্যয় করতে হচ্ছে। তার মানে হচ্ছে আপনার স্পাউস কিন্তু আপনাকে এমন না যে কানাডায় এসে কাজ করে অনেক সাপোর্ট দিতে পারতেছে। তো ইন দ্যাট কেস আপনার জন্য 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে চুজ করা উচিত। কম টাকা আপনি আউট অফ পকেট খরচ হবে এবং আপনি 1 বছরের মধ্যে পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে ঢুকে স্পাউসকে আনার চেষ্টা করতে পারেন। সেকেন্ড যেটা আমি হলে করতাম আপনার জায়গায়, সেটা হচ্ছে আমি আমার অবশ্যই স্পাউসকে আনার চেষ্টা করতাম। কারণ আমার আমার স্কলারশিপ ছিল, বাট যাদের স্কলারশিপ নাই, ধরলাম আপনার 2 বছরের টিউশন ফিস দিতে হবে, টোয়াইস টিউশন ফিস দিতে হবে। যারা 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসবে তাদের তুলনায় আপনার টোয়াইস টিউশন ফিস দিতে হচ্ছে। স্টিল কিন্তু আপনার লস নাই, কারণ আপনার স্পাউস ফুল টাইম কাজ করবে, আপনি পার্ট টাইম কাজ করবেন, দুইজনে মিলে যে টাকা ইনকাম করবেন সেই টাকা মোটামুটি আপনার বাংলাদেশ থেকে কোনো টাকা না নিয়ে এসেও টিউশন ফিস ট্যাকেল দেওয়ার জন্য অলমোস্ট এনাফ বা পুরাপুরি এনাফ। তো আপনার স্পাউস যদি এমন মানুষ হয়ে থাকে যে আপনাকে কাজ করে আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে, তাহলে ইভেন যদি একটু বেশি টিউশন ফিসও দেওয়া লাগে, আমার জন্য 2 বছরের মাস্টার্স প্রোগ্রামটা সব থেকে বেশি কনভিনিয়েন্ট মনে হয়। এটা ইমোশনালিও দুজনের জন্য খুব ভালো, অ্যান্ড যদি আমি লজিক্যালিও চিন্তা করি ফাইন্যান্সিয়ালিও দুজনের জন্য আসলে ভালো। এবং পিআরের জন্য যদি স্পাউসকে নিয়ে আসেন, এটা কিন্তু অ্যানাদার ভেরি বিগ রিজন, ভেরি ইম্পর্টেন্ট রিজন, যে আপনার স্পাউস যদি ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার সাথে থাকে, তাহলে পিআরের প্রিপারেশনটা কিন্তু স্পাউস নিতে পারে
সব বার্ডেন আপনার একা নিতে হয় না, আপনি পড়াশোনায় বেটার ফোকাস করতে পারবেন এবং স্পাউস ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাপ্লাই ফর পিআর। যেহেতু সে ফুল টাইম ওয়ার্ক পারমিটে আছে, তার জন্য পিআরের এলিজিবিলিটি এনশিওর করাটা আপনার থেকে ফাস্টার এবং কিছুটা ইজিয়ার। তো এই হচ্ছে আমার সাজেশন। সব কথা শেষ কথা হচ্ছে, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি অবশ্যই 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম চুজ করতাম। আমার জন্য স্পাউস আনাটা ইমোশনালি যেরকম জরুরি, ফাইন্যান্সিয়ালি বা লজিক্যালিও একই রকম জরুরি। তো এই হচ্ছে আমার যা যা সাজেশন ছিল। ভিডিওটা আই গেস অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।